আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2022 সালের এমসিকিউ অংশটা সহজভাবে সলিউশন করে দেওয়া হয়েছে। তোমরা যারা এই অংশটা দেখবে, এমসিকিউগুলা তোমরা যেন অল্প সময়ে সুন্দর করে সমাধান করতে পারো, সেই ব্যাপারে দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2022 সালের প্রথম এমসিকিউটা দেখো। দুইটা জটিল সংখ্যা Z1 এবং Z2 দিয়ে দিছে, তারপর বলছে Z1 বার মাইনাস Z2 ওইটার মডুলাস কত। আচ্ছা, তাহলে দেখো তো Z1 বার কি হবে, সেটা হবে হচ্ছে এই যে এই অংশটা চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের হবে 1 মাইনাস 2i, এটা থেকে কি বিয়োগ করতে হবে Z2। তাহলে আমরা যদি Z1 বার মাইনাস Z2 করি, তাইলে এইটার থেকে ওইটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের কি হবে বলো তো, 1 থেকে 3 বিয়োগ হয়ে যাবে -2, মাইনাসের 2i মাইনাসের i, তার মানে হবে মাইনাসের 3i। তারপর বলছে এটার মডুলাস, এই যে জটিল সংখ্যাটা এটার মডুলাসটা আমাদের চাইছে, এটার মডুলাস চাইছে। তোমরা কি মডুলাসের সূত্র জানো? এই যে x প্লাস iy এরকম একটা জটিল সংখ্যা যদি হয়, সেটার মডুলাস কি √x² প্লাস y²। তাহলে আমাদের এই জায়গায় x বলতে বোঝাচ্ছে -2 আর y বলতে বোঝাচ্ছে -3। তাহলে এটার মডুলাস করলে কি হবে, -2 বর্গ, একবার আমরা 4 লিখে ফেলি। আর এখানে আয়ের সহগ কত, -3। -3 বর্গ করলে আমাদের 9 আসে। 4 আর 9 মিলে √13 হয়। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা, যেখানে আছে √13। 2 নাম্বার এমসিকিউটা দেখো। z সমান 1 মাইনাস i হইলে z মাইনাস z বার ওইটার বর্গমূল কত। আচ্ছা, তাহলে আমাদের z যেহেতু দিয়ে দিছে, z বার কত, z বার হবে হচ্ছে 1 প্লাস i। এই যে এই অংশটা চিহ্ন চেঞ্জ করতে হয়, এই চিহ্নটা চেঞ্জ করতে হয়। ওকে, এখন আমরা যদি z মাইনাস z বার বের করি, তার মানে কি এইটার থেকে এইটা বিয়োগ। তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তার মানে শুধু -i থেকে এই i বিয়োগ করলে এরকম হবে -i, তার মানে আমাদের হচ্ছে -2i। এখন দেখো +2i এবং -2i দুইটাই কিন্তু আমাদের বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এই দুইটার বর্গমূল কিভাবে করতে হয় এটা আমাদের প্রায় এমসিকিউ এবং সিকিউতেও থাকে, সেজন্য এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। -2 এর বর্গমূল করতে গেলে আমাদের 1 এর সহায়তা নিতে হয়। আমরা লিখি 1 - 2i -1। তারপরে দেখো এখানে আমরা লিখতে পারি কি, একটু ভেঙে দেখা দিচ্ছি, 1² - 2 × 1 × i, -1 কে আমরা লিখতে পারি i²। তার মানে কি দাঁড়াইলো 1 - i হোল স্কোয়ার। এখন তাইলে দেখো ওর বর্গমূল মানে ওর বর্গমূল, এটার বর্গমূল করলে কি আসবে, এটার বর্গমূল করলে আসবে +-1 - i। তাহলে আমাদের কোন অপশনটাতে এটা আছে, এটা আছে হচ্ছে গ নাম্বার অপশনটা, সেই জন্য 2 নং এমসিকিউর উত্তর হচ্ছে গ নাম্বারটা। 3 নাম্বার এমসিকিউটা দেখো। আমাদের একটা জটিল সংখ্যা দিয়ে দিছে, তারপর বলছে এটার মুখ্য আর্গুমেন্ট কত। আমরা যদি জটিল সংখ্যাটার দিকে ভালো করে তাকাই, বাস্তব অংশ x এর মান হচ্ছে 1, ওকে, কাল্পনিক অংশ y এর মান কত, y এর মান হচ্ছে -√3। তার মানে আমাদের x পজিটিভ y নেগেটিভ। x পজিটিভ y নেগেটিভ কোথায়, সেটা আমাদের হচ্ছে 4th কোয়াড্রেন্টে, x পজিটিভ y নেগেটিভ। তাহলে 4th কোয়াড্রেন্টে আমাদের মুখ্য আর্গুমেন্ট থিটার মান বের করার সূত্র কি, -tan ইনভার্স মডুলাস y/x। এখানে যদি মানগুলা বসাও, y কত -√3 ডিভাইডেড বাই x, -√3 কে 1 দ্বারা ভাগ করলে -√3 হয়। তারপর -√3 আবার মডুলাস নিতে হবে, -√3 মডুলাস নিলে আমাদের প্লাসের √3 থাকে। তার মানে শেষমেশে এখানে দাঁড়াচ্ছে tan ইনভার্স √3। ওকে, tan ইনভার্স √3 মানে আমাদের কিন্তু 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে কি হবে π/3। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে -π/3, যেটা আছে গ নাম্বারে। 4 নাম্বারে যে এমসিকিউটা আছে দেখো, এটা খুব মার্কামারা একটা অঙ্ক, √4 অফ -49 এটা কত বের করতে। আমরা যদি এটা সমান x ধরে নিই, তাহলে x এর মানটাই হবে এটার মান। তাহলে এখান থেকে আমাদের হোল পাওয়ার 4 করলে x⁴ সমান কিন্তু -49। তারপর দেখো x⁴ সমান আমরা লিখতে পারবো 49i²। কেন, i² এর মান হচ্ছে -1। এখন যদি এক দফা তুমি বর্গমূল করো, তার মানে x² সমান তুমি লিখতে পারবা +-7i।
এই যে দেখো আবার এখানে প্লাস মাইনাস 7i, এটা কিন্তু আমাদের বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বর্গমূল করতে আমরা প্লাসের ক্ষেত্রে প্লাসের 2i, মাইনাসের ক্ষেত্রে মাইনাস 2i এর সহায়তা নিই। এখানে যেহেতু প্লাস মাইনাস দুইটাই আছে, এই ক্ষেত্রে আমাদের সহায়তা নিতে হবে প্লাস মাইনাস 2i এর। তাহলে আমরা যদি প্লাস মাইনাস 7i কে প্লাস মাইনাস 2i লিখি, বাইরে ব্র্যাকেটের বাইরে ব্যালেন্স করতে হবে, তোমার লিখতে হবে কিন্তু 7/2। তাহলে কাটাকাটি করলে এরকম হয়, কিন্তু আমাদের দরকার ওকে আরেক দফা বর্গমূল করার জন্য প্রস্তুত করা, সেটা কিন্তু হয়ে যাবে। দেখো 2i এর বর্গমূল করতে আমরা কি করি, 2i এর বর্গমূল করতে গেলে আমরা প্রথম পদে লিখি 1, দেন প্লাস মাইনাস 2i মাইনাস 1। শেষমেশ যদি আমরা আগাইতে থাকি, বাইরে আসবে 7/2। এই জায়গায় কি লিখতে পারবো, আগের অঙ্কটা তো কিন্তু আমরা করছি, এই যে -1 কে লিখতে হবে i স্কোয়ার। আচ্ছা আমি একটু দেখাই দিই, 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু i ইন্টু 1 প্লাস i স্কোয়ার, নিচে কি হবে 7/2 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের x স্কোয়ারের মান। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি, তাইলে কিন্তু x এর মান পাবো। বর্গমূল করলে কি হবে, 7 এর বর্গমূল হবে হচ্ছে 7/2 এর বর্গমূল হবে হচ্ছে √7/2, আর ওইটার ব্র্যাকেটেরটার বর্গমূল হবে হচ্ছে 1 প্লাস মাইনাস i। বর্গমূল করার কারণে স্কোয়ারটা বাদ পড়ে গেছে। তো দেখো তো এটা কোন অপশনের সাথে মিলে, এটা আমাদের মিলে হচ্ছে খ নাম্বার অপশনটার সাথে। সেই জন্য 4 নং এমসিকিউটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। 5 নাম্বার এমসিকিউটা দেখো, আমাদের একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে মূলত্রয় আলফা বিটা গামা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এই ম্যাথটা অনেকভাবে করা যায়, এর মধ্যে সবচেয়ে সহজভাবে যদি করতে চাও, সমীকরণের মূল সমীকরণকে সিদ্ধ করে। তার মানে দেখো তুমি যদি এক্স এর পরিবর্তে আলফা কিউব বসাও, তোমার হবে 3 আলফা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দেখো আলফা কিউব সমান কি পাচ্ছি, 1 কে ওই পার নিয়ে যাচ্ছি আর 3 কে নিচে নিয়ে যাচ্ছি, 1/3। অনুরূপভাবে বিটাও এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তখন তুমি বিটা কিউব সমান পাবা অনুরূপভাবে 1/3, গামা কিউব সমানও পাবা 1/3। তার মানে এইটা যোগ এইটা কি হবে 1/3 1/3 1/3, এই তিনটার যোগফল। এই তিনটা তুমি যদি যোগ করো ফলাফল কি আসে, 1 আসে। তার মানে আমাদের 5 নং এমসিকিউটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। 6 নাম্বার এমসিকিউটা দেখো, কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল বলে দিছে 1/2 প্লাস i। একটা মূল কি 1/2 প্লাস i, এটা কিন্তু আদর্শ আকারে না, এটাকে আগে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারে নেওয়ার জন্য লব হরকে হরের অনুবন্ধী, হরে আছে 2 প্লাস i, এটার অনুবন্ধী 2 মাইনাস i দ্বারা গুণ করতে হবে। 2 প্লাস i নিচে যেটা সেটার অনুবন্ধী 2 মাইনাস i দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তো আমরা যদি এই কাজটা করি, উপরে হবে 2 মাইনাস i, নিচে হবে আমাদের দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী 2 স্কয়ার মানে 4 আর হচ্ছে মাইনাস i স্কয়ার, 4 মাইনাস i স্কয়ার। তার মানে একবারে তুমি যদি লিখো মাইনাস i স্কয়ারের মান কিন্তু +1, মাইনাস i স্কয়ারের মান হচ্ছে +1, তার মানে নিচে আসবে 5। তার মানে আমাদের হবে 2/5 মাইনাস 1/5i। এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে একটা মূল সেইটার আদর্শ আকার। এখন আমরা জানি যেহেতু এই মূলটা জটিল সংখ্যা মূল কিন্তু সিঙ্গেল থাকে না, এগুলো অনুবন্ধী জোড়াই থাকে। একটা মূল 2/5 মাইনাস 1/5i, আরেকটা হবে হচ্ছে 2/5 প্লাস 1/5i। এটা একটা মূল, আরেকটা মূল কি 2/5 মাইনাস 1/5i। এখন তাহলে দেখো আমাদের সমীকরণটা কি হবে। আমরা তো জানি মূলদের জানা থাকলে দ্বিঘাত সমীকরণ বানানোর সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস ওদের যোগফল। এখন দেখো যোগফল যখন তুমি নির্ণয় করবা, এটা তো প্লাসের এটা মাইনাসের, এই দুইটা বাদ পড়ে যাবে, এটা ডাবল হয়ে যাবে। 2/5 যদি তুমি যোগ করো তাহলে হবে হচ্ছে 4/5 সাথে এক্স, আরেকটা কি হবে এই দুইটার গুণফল। তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে তোমার কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে গুণ করতে পারবা। তাহলে a স্কয়ার কত হবে 4/25, a স্কয়ার হবে হচ্ছে 4/25 মাইনাস b স্কয়ার, b স্কয়ার হবে হচ্ছে 1/25 i স্কয়ার। i স্কয়ারের মান আবার -1, তাতে তোমার এখানে প্লাস হয়ে যাবে 1/25 হবে। তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি এই গুণটা একটু ভেঙে করে দেখো, বাট শেষমেশ এরকমই পাবা। এই জায়গায় যদি সরল করো লসাগু হবে 25, উপরে 4 যোগ 1, তার মানে
5 5/25 যেটাকে সরল করলে 1/5 হয়। তার মানে আমাদের x² মাইনাস 4/5x প্লাস 1/5। আমি নিজে কিন্তু করলে যদি শুধু আমি পার্সোনালি করতাম তাহলে কিন্তু আরও অনেক লাইন ড্রপ দিতে পারতাম। ওকে, যাই হোক, এখন যদি 5 দ্বারা গুণ করে দাও তাহলে কিন্তু আমাদের প্রদত্ত অপশনগুলোর কোনো একটার সাথে মিলে যাবে। তার মানে হবে 5x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। সেটা কোনটার সাথে মিলে? সেটা হচ্ছে খ নম্বরটার সাথে মিলতেছে। 7 নম্বর এমসিকিউটা দেখো, এই সমীকরণের একটা মূল দিয়ে দিছে 3, তারপর 1 নঙে বলছে অপর মূল। দেখো দুইটা মূলের যোগফল একটু ভেজাল আছে, অজানা অক্ষর আছে, গুণফলটা কিন্তু একদম জলজল করতেছে। তাহলে অপর মূল যদি আলফা হয় আর প্রদত্ত মূল 3, তাহলে ওদের গুণফল কি হবে? গুণফলের সূত্র কিন্তু c/a, a মানে এখানে 1, তার মানে আমরা লিখতে পারবো 2/1 মানে 2। তার মানে আমাদের দেখো তো আলফার মান কত হবে? 2/3। অপর মূলটা আলফা ধরে নিয়ে গুণফলের সূত্র ব্যবহার কইরা আলফার মান আমরা পাইছি 2/3, তার মানে 1 নং সঠিক আছে। ওকে, 2 নং কি বলছে? কে এর মান। তুমি যদি এই সমীকরণটার মূল দ্বারা সিদ্ধ করো তাহলে এক্স গুলা গইলে যাবে, শুধু কে ভাইসা থাকবে পানিতে, সিদ্ধ করলে কে ভাইসা থাকবে। ওকে, তুমি যদি এটাকে সিদ্ধ করো, সিদ্ধ করতে হবে কি দ্বারা? মূল দ্বারা। তাহলে সিদ্ধ করার নিয়ম কি? এক্স এর জায়গায় মূল বসাবো। তাহলে x² কত হবে? 9 বিয়োগ কে ইন্টু 3 প্লাস 2 ইকুয়াল টু 0। তারপর তুমি যদি একটু সাইড চেঞ্জ করো, দেখো তো এই যে 9 আর 2 মিলে 11, তার মানে -3k সমান -11, তার মানে কে এর মান কি? 11/3, তার মানে আমাদের 2 নং সঠিক। ওকে, 3 নং কি বলছে? নিশ্চয়ক। নিশ্চয়ক ডির মান বের করার নিয়ম কি? ডির মান বের করার সূত্র হচ্ছে b² - 4ac। বি কত? -k, তার মানে -k কে বর্গ করলে k² - 4 × 1 × 2। কে এর মান যেহেতু তোমার 11/3, তাহলে তোমার k² এর মান কত হবে বলো তো? k² এর মান হবে হচ্ছে 121/9, 121/9 বিয়োগ 8। তারপর তুমি যদি লসাগু করো 121 বিয়োগ 8 নং 72, তাতে তোমার থাকে হচ্ছে 49/9, যেটা আমাদের 7 এর সাথে মিলে না। 49কে 9 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 3 নং সঠিক নয় আমাদের। তাহলে 1 এবং 2 আছে কোথায়? ক নাম্বারটাতে। তাহলে 7 নং এমসিকিউটার উত্তর হচ্ছে ক নাম্বারটা। 8 নম্বর এমসিকিউটা দেখো, এইটাও বেশ মজার। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত হলে পি এর মান কত। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি গৌণিক বিপরীত হয় তাহলে আমাদের একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা তোমাদের একটু বুঝিয়ে দিই যেন অন্যান্য অঙ্ক করার সময় তোমাদের মনে থাকে। ax² + bx + c = 0। এটা আমাদের মনে করো দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারটা আমরা বিবেচনা করতেছি। তাহলে ওর দুইটা মূল পরস্পর গৌণিক বিপরীত, তার মানে কি একটা আলফা হইলে আরেকটা হবে 1/α। তখন তাদের গুণফলের সূত্র কি? আলফা ইন্টু 1/α তুমি যদি বের করো, গুণফল সূত্র কিন্তু c/a। দ্বিঘাত সমীকরণের মূল দুইটার গুণফলের সূত্র c/a। তাহলে তোমরা দেখো তো আলফার নিচের আলফা কাটা চলে যাবে, তার মানে তুমি কি লিখতে পারবা? a সমান c। তাহলে এটা আমাদের মনে থাকবে। কখন এই শর্তটা হবে? দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি পরস্পর গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত মানে কি? গুণের ক্ষেত্রে বিপরীত, একটা 7 আর একটা 1/7 এইরকম টাইপের হইলে আমাদের কি লিখতে পারি? a সমান c। তাহলে এখানে দেখো তো a কত? x² এর সাথে যেটা বসে আছে, c কত? ধ্রুবপদটা। তার মানে আমরা কি লিখতে পারবো? p² - 4 সমান কি? 4p + 1। তারপর যদি বাম পাশে জমা করে সাজায় লিখো p² - 4p - 5 = 0। তারপর তোমরা যদি মিডিল টার্ম করো p² - 5p + p - 5 = 0। যারা বুদ্ধিমান এইখান থেকে বুঝতে পারতেছো p এর মান 5 আরেকটা হচ্ছে -1। যারা আমাদের মতো বুদ্ধি একটু কম তারা আমরা একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। +1 × p - 5 = 0। তারপর কি? p - 5 × p + 1 = 0। তাতে p এর মান কি আসতেছে? 5, আরেকটা হচ্ছে -1। তাহলে 5 আর -1 আছে ক নাম্বারটাই। 9 নম্বর এমসিকিউটা দেখো,
একটা সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা। সমীকরণটা আদর্শ আকারে না, এটাকে একটু সাইজ করতে হবে। আমরা যদি বাম পাশে লসাগু করে ফেলি x ইন্টু এক্স মাইনাস পি, উপরে কি হবে এক্স মাইনাস পি মাইনাস এক্স ইকুয়াল টু কি 1/q গেল। তারপর আমরা কিন্তু এই যে এখানে কিন্তু প্লাসের এক্স মাইনাসের এক্স বাদ যাবে, উপরে থাকবে মাইনাস পি, নিচে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স সমান কি 1/q। তারপর তোমরা যদি আর গুণন করো মাইনাস পি কিউ সমান কি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স। তার মানে যদি একবার ওইটার ওই পার নিয়ে সাজায় ফেলো তাহলে তোমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু কিন্তু 0। তার মানে এখন আমাদের আদর্শ আকারে চলে আসছে। তারপর বলছে ওর মূল দুইটা আলফা আর বিটা। মূল দুইটা যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কি, যোগফলের সূত্র কি মাইনাস বি ডিভাইডেড বাই এ। তার মানে যদি একটু ভেঙে দেখাও দিই মাইনাস সূত্রে, তারপরে বির মান এর মধ্যে একটা পার্সোনাল মাইনাস আছে, তারপর এটাকে সরল করলে হয় পি, আলফা প্লাস বিটা পি পাইছি, তার মানে 1 নং সঠিক আছে। 2 নং কি মূলদের গুণফল আলফা ইন্টু বিটা, সেটা কত দেখো সি বাই এ, সি কত পি কিউ ডিভাইডেড বাই 1, তাতে পি কিউই হয় 2 নং সঠিক আছে। 3 নং কি বলছে 1 আলফা প্লাস 1 বিটা, এটাকে যদি আমরা লসাগু করি নিচে হবে আলফা বিটা, উপরে কি আলফা প্লাস বিটা। এখন বলো তো আলফা প্লাস বিটার মান কত পি, আর নিচেরটার মান কত পি কিউ, যাকে সরল করলে আমরা কি পাই পি কাটা যায় 1/q থাকে, তার মানে 3 নং সঠিক। তার মানে এই এমসিকিউটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। 10 নম্বর এমসিকিউটা দেখো, এরকম একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে বলছে তার উপকেন্দ্রটা কত হবে। আচ্ছা, সমীকরণটাকে আমরা যদি একটু সাইজ করি তাহলে দেখো তো আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 2y। এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কিন্তু একটা 1 দরকার লাগবে, একবারে আমরা 1 দিয়ে দিলাম। এই 4x-কে ডান পাশে পাঠাইতে হবে, তাইলে হবে মাইনাস 4x, মাইনাস 8-কে ডান পাশে পাঠাইতে হবে, হবে প্লাসের 8। বাম পাশে যে 1 অতিরিক্ত লিখছি সেটা ডান পাশেও লিখতে হবে গেল। তারপর প্রথম এখানে আমরা লিখতে পারবো y প্লাস 1 হোল স্কোয়ার, আর এই জায়গায় আমাদের কি হবে একটু কি ভেঙে দেখাই দিব নাকি 8 প্লাস 1 মিললে 9 হয়, ওইখান থেকে একবারে যদি তোমরা -4 কমন নিয়ে নাও তাইলে হবে x মাইনাস 9/4 গেল। তারপর এখানে তোমাদের দেখো তো 4 ইন্টু কিন্তু -1, 4 ইন্টু -1 কেন, তাতে আমাদের ওই যে a এর মান হচ্ছে -1। আমাদের উপকেন্দ্র নির্ণয়ের সূত্রটা কি x ইকুয়াল টু a y ইকুয়াল টু 0। এখানে x বলতে বোঝাচ্ছে x মাইনাস 9/4, তার মানে এখানে আমাদের লিখতে হবে x মাইনাস 9/4 ইকুয়াল টু হচ্ছে স্মল a এর মান কত সেটা আবার -1। তারপর যদি আমরা সরল করে x ইকুয়াল টু বের করতে চাই 9/4 -1 লসাগু করলে 4, উপরে হবে 9 মাইনাস 4, তাতে আমরা পাবো হচ্ছে 5/4। তাহলে দেখো তো 5/4 আছে শুধুমাত্র গ নং অপশনটাতে, সেই জন্য এই এমসিকিউটার উত্তর হবে গ নাম্বারটা। তোমার কিন্তু কোটি বের করারই দরকার নাই। 11 নম্বর এমসিকিউটা দেখো, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12 একক এবং উৎকেন্দ্রিকতা 1/3 হলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ আমাদের 2 a সমান দিয়ে দিছে কিন্তু 12, এখান থেকে আমরা কি লিখতে পারবো a সমান লিখতে পারবো কিন্তু 6। তারপর আর কি দিয়ে দিছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, আমরা জানি উৎকেন্দ্রিকতার সমান সূত্র কি √a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল টু কত, এখানে হবে 1/3। কোনো কিছু উল্লেখ করা না থাকলে একেই কিন্তু বড় মনে করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে বর্গ করি তাহলে দেখো তো কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার সমান কিন্তু 1/9। তারপর যদি আমরা একটু আর গুণন করি তাহলে দেখো আমরা লিখতে পারবো 9a স্কয়ার মাইনাস 9b স্কয়ার সমান কিন্তু a স্কয়ার। ওকে, আমাদের দরকার কিন্তু b স্কয়ার, তার মানে দেখো লিখতে পারবো 9b স্কয়ার সমান 8a স্কয়ার। ক্যালকুলেশন করলাম, তাহলে a স্কয়ার মানে কি 36। তাহলে দেখো আমরা লিখতে পারবো 8 × 36
কারণ এই যে এর মান 6 হওয়ার কারণে a স্কয়ার মান হচ্ছে 36। এখন তাহলে আমরা যদি 9 দিয়ে 36 কে কাটি 4 বার যাবে, তার মানে এখানে b স্কয়ার সমান 4 * 32, আমাদের যা দাঁড়াচ্ছে b স্কয়ার সমান কিন্তু 32। তার মানে 32 কে আমরা লিখতে পারি কিন্তু 16 গুণ 2, তার মানে b সমান কি দাঁড়াচ্ছে 4√2। আমাদের কিন্তু ক্ষুদ্রাকের দৈর্ঘ্যের সূত্র 2ab, তাহলে দেখো তো 2ab সমান কি হবে 4 দুগুণে 8, 8√2। 8√2 কি অপশনে আছে? হ্যাঁ আছে, তাইলে খ নাম্বারটাই হবে এই এমসিকিউটার উত্তর। 12 নাম্বার এমসিকিউটা দেখো, এইটাতে কি বলছে, এরকম একটা পরাবৃত্ত এই রেখাকে স্পর্শ করলে কিছু ঘটনা ঘটে। তাহলে আমাদের এই সংক্রান্ত কিন্তু একটা সূত্র আছে, দেখো y² = 4ax, এই পরাবৃত্তটা y = mx + c, এই রেখাটাকে স্পর্শ করার শর্ত হচ্ছে a = mc, মানে আনন্দমোহন কলেজ। তুমি এভাবে মনে রাখতে পারো a = mc। a কোথায়? ওই যে ওইখানে। আর m কোথায়? সরলরেখার সমীকরণের ঢাল হচ্ছে m, আর y কর্তৃক অংশ হচ্ছে c। আরেকটা অতিরিক্ত তত্ত্ব তোমার মনে রাখতে হবে একটু কষ্ট কইরা, সেটা হচ্ছে স্পর্শবিন্দু স্থানাঙ্কটা a/m², 2a/m। এই তত্ত্বটা তোমার যদি মনে থাকে, এই এমসিকিউটা তুমি একদম অনেক সহজে করে ফেলতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো তো, প্রথমে বলছে c = 3/2m। আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে a = mc। আচ্ছা, তাহলে এখানে a কত? এটাকে একটু সাইজ করতে হবে, এটাকে তোমায় লিখতে হবে y² = 4 ইন্টু তোমার তো আছে 6, তার মানে হচ্ছে 6/4। তার মানে তোমার এই জায়গায় হচ্ছে এইটা a মানে 6/4, যাকে সরল করলে 3/2 হয়। আমাদের এই যে পরাবৃত্ত দিয়ে দিছে তার ক্ষেত্রে এর মান কত? 3/2, m কত? m mই, c ও cই। তার মানে এখানে তোমার চাইছে কি c সমান, তাহলে তুমি যদি c সমান লিখো m বাম পাশে নিচে চলে আসবে 3/2m। তার মানে আমাদের 1 নং সঠিক, c সমান যে ওরা 3/2m লিখছে এটা সত্য কথাই লিখছে। আচ্ছা, 2 নং কি বলছে? পরাবৃত্ত এবং সরলরেখার সমীকরণ উভয়ই মূলবিন্দুগামী। পরাবৃত্তের সমীকরণে কি কোনো শুধু ধ্রুবক পদ আছে? না, তার মানে পরাবৃত্তটা মূলবিন্দু দিয়ে গমন করবে। রেখাটাতে কি কোনো শুধু ধ্রুবক আছে, মানে x এবং y বর্জিত কোনো পদ আছে? হ্যাঁ আছে, সেই জন্য রেখাটা c থাকার কারণে, ধ্রুবক পদ c থাকার কারণে রেখাটা কি না? মূলবিন্দুগামী না। তার মানে আমাদের 2 নং অপশনটা মিথ্যা। তার মানে যেভাবে অপশন দিয়ে দিছে 1 এবং 3 সঠিক। 1 এবং 3 সঠিক কোথায়? গ নাম্বারটাতে। আচ্ছা, তোমার কিন্তু স্পর্শবিন্দুর স্থানাঙ্ক মনে রাখা একটু কঠিন, এটা মনে না রাখলে এমসিকিউটা হয়ে যাবে, কারণ টেকনিক্যালি তুমি 2 নং যেহেতু ভুল পাইছো, তার মানে তোমার 1 এবং 3 সঠিক হবে। আচ্ছা, তারপরে দেখো আবার কি স্পর্শবিন্দু স্থানাঙ্কটা আমরা একটু বের করে রাখি। স্পর্শবিন্দু স্থানাঙ্কের সূত্র কি? a/m²। a কত? a হচ্ছে 3/2, তার মানে তুমি যদি এই সূত্রে বসাও এর মান 3/2, 3 থাকবে উপরে, 2 চলে যাবে নিচে, সাথে m² থাকবে। ওকে, এটা ঠিক আছে। 2a/m, 2a কত? 2a হচ্ছে 3/m, তার মানে কোটি হবে 3/m। তাহলে মানে আমাদের এখানে 3 নংটা সঠিক আছে। এখন এই এমসিকিউ তো তোমরা বুঝো, কিছু টেকনিক আছে, যেমন দেখো 2 নাম্বার বলছে পরাবৃত্ত এবং সরলরেখার সমীকরণ উভয় মূলবিন্দুগামী। তুমি সমীকরণ দেখা মাত্রই বুঝতে পারবা যে সরলরেখাটা মূলবিন্দুগামী না। মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y = mx। এই যে প্লাস c আছে, প্লাস c থাকার কারণে মূলবিন্দুগামী না। তার মানে 2 নং মিথ্যা। 2 নং মিথ্যা তুমি পাই গেলে 1 এবং 3 কিন্তু তোমার কষ্ট করে চেকই করা লাগবে না। যাই হোক, সেইখানে আবার একটু লাকের ব্যাপার আছে। 2 নং এ আগে তুমি চেক করতে হবে বুঝবা কি না। অনেক সময় আমাদের চোখে পড়ে যায় আর কি, আরে 2টা রেখায় মূলবিন্দুগামী বলছে, আরে এটা তো ধ্রুবক আছে, মূলবিন্দুগামী না। তার মানে 2 নং মিথ্যা, 1 এবং 3 সঠিক। 13 এবং 14 নাম্বার এমসিকিউটা দেখো, আমাদের হচ্ছে অভিন্ন তত্ত্ব ভিত্তিক একটা সমীকরণ দিয়ে দিছে, যেটা একটা অধিবৃত্তের সমীকরণ। দেখো সমীকরণটাকে আমরা যদি একটু আদর্শ আকারে প্রকাশ করি, তাহলে আমাদের 144 দ্বারা ভাগ করতে হবে। এখানে 144 দ্বারা ভাগ করতে হবে। 16 সাথে 144 কাটাকাটি করলে হয় 9, তার মানে আমাদের লিখতে হবে y² / 9 - x² /
9 দিয়ে 144কে কাটাকাটি করলে 16 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমাদের এইখানে যদি একটু আদর্শকের সাথে তুলনা করো, আমাদের হচ্ছে এ স্কোয়ার, এক্স স্কোয়ারের নিচে থাকে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের মান হচ্ছে 16, এর মান হচ্ছে 4, বি স্কোয়ারের মান হচ্ছে 9, বির মান হচ্ছে 3। এরপরে আমাদের কি লাগবে? উৎকেন্দ্রিকতা। আমাদের কিন্তু অধিবৃত্তের দুইটা স্ট্যান্ডার্ড আকার আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদের কিন্তু এখানে সেকেন্ড টাইপটা আছে। তো সেকেন্ড টাইপের যে অধিবৃত্ত সেটার উৎকেন্দ্রিকতার সূত্র কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কিন্তু বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ারের মান হচ্ছে 16, বি স্কোয়ারের মান হচ্ছে 9, 16 আর 9 মিলে 25, 25-এর বর্গমূল করলে হবে 5, আর বি স্কোয়ারের বর্গমূল হচ্ছে 3, তার মানে এটার উত্তর হচ্ছে 5/3। আমাদের 13 নং এমসিকিউর উত্তর হচ্ছে ক নাম্বারটা। তারপর দেখো 14 নাম্বার কি বলছে, কোন একটির অসীমতট রেখার সমীকরণ। আমরা অসীমতট রেখার সমীকরণের সূত্র কি জানি? অসীমতট রেখার সমীকরণের সূত্র হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। আমাদের বি হিসাবে আছে 3, এ হিসাবে আছে 4, তার মানে আমাদের এই জায়গায় এটা ঠিক আছে। y ইকুয়াল টু প্লাস মাইনাস বির জায়গায় 3, এর জায়গায় 4 সেভাবেই আছে, তার মানে 1 নং সঠিক। ওকে, 2 নং দেখো নিয়ামক রেখার সমীকরণ। আমাদের নিয়ামক রেখার সমীকরণ কি? এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে নর্মালি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এখানে যেহেতু সেকেন্ড টাইপটা সেজন্য আমাদের হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। আচ্ছা, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস মাইনাস বি বাই ই। বি কত? বির মান হচ্ছে 3, ই যেহেতু নিচে, এটাকে সরল করলে তোমার উল্টায় লিখতে হবে, 3/5 হবে, 3/5 হবে। তারপর যদি আর গুণন করো তোমাদের লিখতে হবে 5y সমান প্লাস মাইনাস 9, তার মানে আমাদের এটাকে আবার ওরা সাইড চেঞ্জ করছে, 5y প্লাস মাইনাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 নং সঠিক আছে। 3 নং কি বলছে? পরামিতিক সমীকরণ x ইকুয়াল টু 3 sec থিটা, y ইকুয়াল টু 4 tan থিটা। পরামিতিক সমীকরণ তুমি যদি উপবৃত্তটা সমীকরণে বসাও তাহলে এটাকে কিন্তু সিদ্ধ করবে, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। x এর জায়গায় 3 sec থিটা, তাহলে x স্কোয়ার হবে 9 sec স্কোয়ার থিটা, আর y স্কোয়ার কি হবে? 16 tan স্কোয়ার থিটা। তার মানে আমরা লিখতে পারবো 16 tan স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ারের মান হবে 9 sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 16। এটি ইকুয়াল টু 1 হওয়ার কথা না, এটি ইকুয়াল টু কখনোই 1 হবে না। তুমি আর তো তেমন সরলই করতে পারতেছো না, উল্টা হওয়ার কথা ছিল। তোমার হওয়ার কথা ছিল এক্স ইকুয়াল টু 4 tan থিটা আর ওয়াই ইকুয়াল টু 3 sec থিটা, তাইলে হয়তো। তার মানে 3 নং মিথ্যা। আমাদের 1 এবং 2 সঠিক, সেক্ষেত্রে উত্তর হচ্ছে ক নাম্বার। 15 নম্বর এমসিকিউটা দেখো, সাইন কট ইনভার্স tan cos ইনভার্স 3/4। এটা আমরা ক্যালকুলেশন করেও করতে পারি, ক্যালকুলেটর দিয়েও করতে পারি, দুইভাবেই করা যাবে। আগে দেখো ক্যালকুলেশন করে কিভাবে করবা। cos ইনভার্সকে তোমার tan ইনভার্সের নিতে হবে। cos ইনভার্সের জন্য তুমি যে ত্রিভুজ আঁকবা সেটার ভূমি হবে 3 আর হচ্ছে অতিভুজ হচ্ছে 4, বাকিটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করতে হবে। 16 বিয়োগ 9, 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 7। তার মানে তোমার এটাকে যদি tan ইনভার্সে লেখো তাহলে তোমার আসবে tan ইনভার্স √7/3। তার মানে এতটুক বাদ পড়ে যাবে, এতটুক বাদ পড়ে যাবে, তোমার হয়ে যাবে cot ইনভার্স √7/3। cot ইনভার্স √7/3, এটার জন্য যদি একটা ত্রিভুজ আঁকো, cot ইনভার্সের সাথে থাকে কি? ভূমি বাই লম্ব, বাকিটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। এটার বর্গ করলে হচ্ছে তোমার 7 আর এটার বর্গ করলে হচ্ছে 9, 7 আর 9 মিলে 16, 16-র বর্গমূল হচ্ছে 4। তার মানে তোমার এটাকে সাইন ইনভার্সে লিখতে হবে, সাইন আছে আর সাথেটাকে লিখতে হবে সাইন ইনভার্স 3/4, সাইন আর সাইন ইনভার্স বাদ, ফাইনালে আমাদের থাকে হচ্ছে 3/4, অর্থাৎ উত্তর হচ্ছে 15-র ক নংটা। যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে লিখতে হবে হচ্ছে cos ইনভার্স। তোমার ক্যালকুলেটর ইনপুট হিসেবে দিতে হবে cos ইনভার্স 3/4, তারপরে ইকুয়াল টু যদি চাপো আনসারটাতে তোমার এই মানটা জমা হবে।
তারপর 10 দিয়া আনসার দিতে হবে। 10 দিয়ে আনসারের পর তুমি একটা মান পাবা, মনে করো তুমি একটা মান পাইলে যেটাকে এক্স। তারপর কি আছে কট ইনভার্স। কট ইনভার্স তো তোমার ক্যালকুলেটরের অপশনটা নাই, সেই জন্য তোমাকে 10 ইনভার্স নিতে হবে। যে উত্তরটা এর আগ পর্যন্ত পাইলা সেটা হচ্ছে এক্স, তাহলে তোমার কট ইনভার্সের জায়গায় নিয়ে নিতে হবে 10 ইনভার্স। 10 ইনভার্স তুমি যদি তোমার ওইখানে 1 ডিভাইডেড বাই আনসার নেও তাইলেই কিন্তু কট ইনভার্সের কাজটা হয়ে যাবে, কারণ আমরা জানি 10 ইনভার্সের সাথে যা থাকে কট ইনভার্সের সাথে তার উল্টাটা থাকে, 1/, থাকে। তারপরে যে আনসারটা জমা হবে, সেই আনসারের তুমি যদি সাইন নেও তাইলে তোমার মান চলে আসবে 3/4। সুতরাং তুমি সরাসরিও করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, দুইভাবেই সহজ। এরপর দেখো 16 নম্বর এমসিকিউ, এটা অনেক সহজ। cos thrice theta equal to half, আমরা জানি এরকম কিন্তু সূত্র আছে। cos theta equal to cos alpha হইলে আমাদের সমাধানের সূত্র কি, theta equal to 2n pi প্লাস মাইনাস আলফা। এখন এখানে দেখো প্লাস মাইনাস আছে শুধুমাত্র গ নাম্বারটাতে, তার মানে তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা ধরলাম তুমি একটু বিস্তারিত সমাধান করে শিখে রাখতে চাচ্ছ, তাতেও হবে। তখন তোমার লিখতে হবে cos 3 থিটা সমান হাফকে তুমি লিখতে পারো cos 60 ডিগ্রি, যেটাকে রেডিয়ানে লিখতে হবে π/3। তারপর যদি এই সূত্রটা প্রয়োগ করো তোমার লিখতে হবে 3 থিটা সমান 2n পাই প্লাস মাইনাস π/3। এখানে তুমি যদি শুধু থিটা চাও তাহলে তোমার লিখতে হবে 2n পাই ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাস π/9। তার মানে শেষমেশ গ নাম্বারটাই আসছে। 17 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের আছে sec x সমান sec x প্লাস পাই। আমরা সাধারণত সেকে অভ্যস্ত না, অভ্যস্ত হচ্ছে কজের মাধ্যমে। তাহলে সেককে তুমি যদি, আমি একটু বিস্তারিত ক্যালকুলেশনই দেখাই দিচ্ছি, 1/cos আর এখানে কি হবে 1/cos x প্লাস পাই। তারপর তুমি যদি একটু আর গুণন করো, তুমি কিন্তু এই সেকেন্ড লাইনটা না লিখে একবারে থার্ড লাইনটা লিখে ফেলতে পারতা। আর গুণন করো অথবা যদি বিপরীতকরণ করো তাহলে cos x সমান cos হবে পাই প্লাস এক্স। এটাকে যদি কোয়াড্রেন্ট ঘুরাও, এটাকে কোয়াড্রেন্ট ঘুরাইলে তোমার আসবে পাই প্লাস, তার মানে 180 ডিগ্রি প্লাস। থার্ড কোয়াড্রেন্টে কড নেগেটিভ, বাট এখানে 180 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির জোর গুণিতক, সেই জন্য কজেই থাকবে মাইনাস cos x। তারপর যদি বাম পাশে নিয়ে আসো মাইনাস cos x, এই পাশে আইসা cos x এর সাথে মিলা 2 cos x ইকুয়াল টু 0 হবে। তার মানে শুধু cos x ইকুয়াল টু 0। cos x ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধানের আমাদের সূত্র আছে, x ইকুয়াল টু হবে 2n প্লাস 1 ইন্টু π/2, যেটা আমাদের কোথায় আছে, ক নাম্বারটা হবে 17 নং এমসিকিউর উত্তর। 18 নম্বর এমসিকিউটা দেখো, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করলেই সবচেয়ে সুবিধা হবে। আমাদের আছে সাইন ইনভার্স 2/√5 প্লাস টেন ইনভার্স x ইকুয়াল টু π/4। তো আমাদের কাছে জানতে চাইছে x এর মান কত। তো তোমাকে ক্যালকুলেটরে যেভাবে করতে হবে, এইটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে নেও। আমাদের দিতে হবে সাইন ইনভার্স, তার মানে শিফট সাইন দিলেই সাইন ইনভার্স চলে আসবে। তারপর ভিতরে কি দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 2 ডিভাইডেড বাই √5 ব্র্যাকেট ক্লোজ, তার মানে এটা আমরা টিপে রাখলাম, প্লাস দিতে হবে টেন ইনভার্স, তার মানে শিফট 10 তারপর ব্র্যাকেট। ভিতরে এক্স এর মান হিসাবে তুমি একটা একটা করে দিতে থাকো। ফার্স্টে আমি দিচ্ছি 1/3, দিলাম 1 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট ক্লোজ। তারপর সমান চিহ্ন দিয়ে দেখলাম 81.86 ডিগ্রি আসছে, তার মানে আমাদের তো π/4 মানে 45 ডিগ্রি হওয়ার কথা, তার মানে এটা দিয়ে সঠিক আসে নাই। ওকে, তারপর আমি হালকা একটু এডিট কইরা 1/3 পরিবর্তে -1/3 দেওয়ার পরে আবার সমান চিহ্ন টিপ দিলাম, তাতে আমার আসছে কিন্তু 45 ডিগ্রি। 45 ডিগ্রি কিন্তু π/4, তার মানে আমাদের 18 নংয়ের উত্তর হচ্ছে খ নাম্বারটা। 19 নম্বর এমসিকিউটা দেখো, cos ইনভার্স -1/2 এর মুখ্য মান কত। এটাও তুমি ক্যালকুলেটর টিপ দিলে হয়ে যাবে, শিফট cos, তার মানে cos ইনভার্স চলে আসলো। তারপর আমি দিব -1 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজড, তাতে আমার আসছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কি 2π/3, তার মানে 19 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। 20 নম্বর এমসিকিউটা দেখো, বলছে যদি 12 এবং 8 একক মানের বলদ একটা বিন্দুতে এমন কোণে ক্রিয়াশীল
যেন তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কোনটা। মানে তুমি যদি একটু চিত্রের মাধ্যমে বুঝতে চাও, মনে করো তোমার এখানে দুইটা বল, একটা হচ্ছে 12 নিউটন আরেকটা কত 8 নিউটন, তাহলে এই দুইটা বলের লব্ধি, এটা হচ্ছে আমাদের 12 আর এটা হচ্ছে 8, এদের লব্ধি কিভাবে পাবো? আমি যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, সামান্তরিকের কর্ণ বরাবর পাবো হচ্ছে বল দুইটার লব্ধি। আচ্ছা, লব্ধি তাদের অন্তর্গত কোণের যে সমদ্বিখণ্ডক, এই যে পুরো কোণটাকে আমরা যদি আলফা নাম দিই, এই আলফা কোণের সমদ্বিখণ্ডক, আলফা কোণের সমদ্বিখণ্ডক মানে কি, আলফা কোণকে সমান 2 ভাগে ভাগ করবে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক আর এটা হচ্ছে লব্ধি, এদের মধ্যবর্তী কোণ সেটা দিয়ে দিছে হচ্ছে 45 ডিগ্রি। তারপর তোমাকে বলছে আলফা কোণের মান কত সেটা বের করতে। এটা কিন্তু একটু অনেক কঠিন একটা এমসিকিউ, তো এইটা সমাধানের জন্য আমাদের সরাসরি বই থেকে একটা অঙ্ক আছে, সেইটা আমাদের থিওরি হিসাবে যদি বিবেচনা করো তাইলে অঙ্কটা অনেক সহজ, কিন্তু ওই অঙ্কটা তো তোমাদের মনে থাকবে না। আমি রূপন্তী প্রকাশনীর বইয়ের 8.1 নাম্বার 6 1 ওই ম্যাথটার কোশ্চেনটা আমরা একটু দেখি, সেটার আলোকে এটা আমরা সলভ করে ফেলতে পারবো। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত P+Q এবং P-Q মানের বল দুইটি লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি লিখতে পারি, P tan থিটা সমান Q tan আলফা। বুঝছো? তার মানে আমাদের কিন্তু এখানে অন্তর্ভুক্ত কোণ যেটা সেটা হবে হচ্ছে আমাদের 2 আলফা, আর দেখো একটা বল P+Q আমাদের এই ক্ষেত্রে, তাহলে আমাদের ধরতে হবে P+Q সমান যে 12, আরেকটা বল কি P-Q, দ্বিতীয় বলটা হচ্ছে P-Q, আমাদের দ্বিতীয় বলটা আছে কত 8, তার মানে P-Q সমান হচ্ছে 8, আর লব্ধি এদের অন্তর্গত কোণের সাথে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। থিটা বলতে এই জায়গায় কত 45 ডিগ্রি, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের থিওরিটা কি বলে, P tan থিটা কার সমান হবে, Q tan আলফার সমান হবে। আমাদের হবে P tan থিটা সমান কি Q tan আলফা। আচ্ছা, এখানে আলফা কিন্তু মধ্যবর্তী কোণ না, মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, মধ্যবর্তী কোণ 2 আলফা। তাহলে আমাদের এখান থেকে পি কিউ থিটার মান তো দেওয়াই আছে, পি এবং কিউর মান বের করব। আমরা যদি দুইটা যোগ করি তাহলে দেখো 2p সমান হবে 20, তার মানে পির মান হবে 10। যদি পির মান 10 বসাও তাহলে কিউর মান স্বাভাবিকভাবেই কত হচ্ছে 2 হচ্ছে। তাইলে তুমি যদি এই সূত্রটাতে বসাও, পির জায়গায় বসাইতে হবে 10, কিউর জায়গায় বসাইতে হবে 2, থিটার জায়গায় বসাইতে হবে 45 ডিগ্রি। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখো পির জায়গায় বসাইলাম 10, tan থিটা মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, ওকে। ওই পাশে কি হবে কিউ, কিউর মান কত 2, সমান কি আমাদের tan আলফা। এখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা লিখতে পারবা কি tan আলফা সমান তোমার 2 এই পাশে আইসা 10কে ভাগ কইরা 5 হয়ে যাবে, তাহলে tan আলফা সমান হবে 5। সেখান থেকে আলফার মান কত, আলফার মান হবে হচ্ছে tan ইনভার্স 5, কিন্তু অন্তর্ভুক্ত কোণ কিন্তু আলফা না, দেখো 2 আলফা। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ কত হবে 2 আলফা, যেটার মান কত আসবে 2 tan ইনভার্স 5। 2 tan ইনভার্স 5 কি আমাদের কোনো অপশনে আছে? হ্যাঁ আছে। তাইলে 20 নম্বর এমসিকিউটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। দেখো একটা বইয়ের প্রশ্ন, সেটা আমাদের হুবহু থিওরি হিসাবে ব্যবহার কইরা এই এমসিকিউটা সলভ করা লাগছে, সেজন্য এটি একটু হার্ড লেভেলের। 25টা এমসিকিউর মধ্যে তোমার একটা বা দুইটা অনেক হার্ড থাকতেই পারে, যেটা হয়তো আন্দাজে দাগাইলে ভাগ্যক্রমে মিলে যেতে পারে, নর্মালি নাও মিলতে পারে, বা তুমি তো ধারণা করতে পারো না যে একটা প্রশ্ন সেটার মনে রাখা একটা এমসিকিউ সলভে ব্যবহার করা লাগবে, তাই না? নর্মালি এটা কিন্তু সলভ করতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, প্রয়োজন এটা আরেকবার টাইমে দেখো, তাহলে এটা বুঝতে পারবে। 21 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের এরকম একটা উদ্দীপক দিয়ে দিছে, তারপর বলছে বৃহত্তম বল হতে বলদ্বয়ের লব্ধির দূরত্ব কত হবে। আমাদের এই জায়গায় বৃহত্তম বল যেটা, সেটা হচ্ছে আমাদের 6
দেখাই যাচ্ছে। তাইলে এটা থেকে লব্ধির দূরত্ব আমরা তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বল দুইটা বিসদৃশ, বিসদৃশের ক্ষেত্রে লব্ধি হয়তো এইদিকে কোথাও ক্রিয়া করবে। আমরা ধরে নিচ্ছি x একক দূরে লব্ধিটা ক্রিয়া করে। তাহলে দেখো তো আমাদের কি হবে, 6 ইন্টু লব্ধির দূরত্ব x, তার মানে 6x সমান আমরা কি লিখতে পারবো, বি বিন্দুতে ক্রিয়ারত এই যে 2 একক বল, ওর থেকে লব্ধির দূরত্ব কত বলো তো, লব্ধির দূরত্ব হবে 36 প্লাস x, তার মানে আমাদের হবে 2 ইন্টু 36 প্লাস x। এখন আমরা যদি সরল করি তাহলে দেখো তো এই পাশে হচ্ছে 6x, ওই পাশ থেকে 2x আইনে যদি একবারে বিয়োগ করে দাও তাহলে তোমার হবে হচ্ছে 4x সমান 2 ইন্টু 36। তারপর তুমি যদি 4 দ্বারা 36 এর সাথে কাটাকাটি করো এই জায়গায় হবে 9, তার মানে আমাদের x এর মান হবে 18। তার মানে লব্ধি বড় বল যেটা হচ্ছে 6 একক সেটা থেকে 18 সেন্টিমিটার দূরে ক্রিয়া করবে। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ঘ নাম্বার অপশনটা। 22 এবং 23 নম্বর এমসিকিউ দুইটা দেখো, আমাদের একটা অভিন্ন তত্ত্ব ভিত্তিক উদ্দীপক দিয়ে দিছে, সেটা হচ্ছে একটা প্রক্ষেপককে প্রক্ষিপ্ত করা হয়েছে 30 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে এবং 49 মিটার পার সেকেন্ড বেগে। তো আমাদের 22 নম্বর বলছে প্রক্ষেপকটির বিচরণকাল। আমরা তো জানি বিচরণকালের সূত্র কি, t ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, তাই না? এখানে যদি আমরা ইউ এবং সাইন আলফার মান বসাই, ইউর মান কত আমাদের দিয়ে দিছে, ইউর মান দিয়ে দিছে হচ্ছে 49। আমরা তো সবাই জানি সাইন 30 ডিগ্রি, আলফার মান যেহেতু 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। যেহেতু এমসিকিউ আমি একবার হাফই বসাই ফেললাম। আর জির মান তো আমরা সবাই জানি, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড, ওই এককে হচ্ছে 9.8। তাহলে আমাদের এই 2 সাথে 2 কাটা, 49কে যদি আমরা 9.8 দ্বারা ভাগ করি, 49 ডিভাইডেড বাই 9.8, তাহলে আমাদের আসে হচ্ছে 5। তার মানে এটার উত্তর হবে হচ্ছে 5 সেকেন্ড, যেটা আছে খ নাম্বারটা, অর্থাৎ 22-এর উত্তর হচ্ছে খ নং। ওকে, দেন যদি আমরা 23 নাম্বারটা দেখি, 23 নাম্বারটায় কি বলছে, সহজেই প্রক্ষেপকটির সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা সূত্রটা তোমার জানা থাকলে এটা পারবা। সর্বাধিক উচ্চতা এস সমান সূত্র কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি। এখানে যদি আমরা মানগুলা বসাই, ইউর মান হচ্ছে 49, তাহলে ইউ স্কোয়ার হবে হচ্ছে আমাদের 49-এর হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন আলফা, আলফা মানে এখানে 30 ডিগ্রি, সাইন আলফার মান হাফ, হাফের বর্গ, স্কোয়ার থাকার কারণে হাফের বর্গ হবে আমাদের কিন্তু 1/4। নিচে কি 2 ইন্টু জি, জির মান আগের মতোই 9.8। এখন তুমি যদি এই সরলটা ক্যালকুলেটর দিয়ে করো, তোমার আছে কত, 49-এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8, সব কিছু মিলে আসে 30.625, যেটাকে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে যদি ভগ্নাংশে প্রকাশ করো 245/8। 245/8 মানে আমাদের 23-এর উত্তর হচ্ছে ক নাম্বারটা। এটা আমি ক্যালকুলেটরের অপশন দিয়েই কিন্তু ভগ্নাংশে নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের 23-এর উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। 24 নম্বর এমসিকিউটা দেখো, একটি তীর একটি দেয়ালের ভিতর 3 ইঞ্চি ঢুকার পর তার অর্ধেক বেগ হারায়, তার মানে অর্ধেক হারানোর পর আরও অর্ধেক বাকি থেকে যায়। কতটুক বাকি থেকে যায়, হাফ অংশ। তীরটির বেগ 0 হওয়ার পূর্বে দেওয়ালের ভিতর আর কত ইঞ্চি ঢুকবে, এই সংক্রান্ত আমাদের কিন্তু একটা সূত্র আছে, s/n²-1। এস দ্বারা বোঝাচ্ছে কতটুক ঢুকছে, সেটা হচ্ছে 3। n স্কোয়ার বলতে এই যে 1/n অংশ যদি হয়ে যায় তাহলে এক্ষেত্রে n এর মান হচ্ছে 2, তার মানে 2² - 1, শেষমেশ কত হবে, উপরে হবে 3, নিচে 2² মানে 4 - 1 3, তার মানে 1 ইঞ্চি, আরও কিন্তু 1 ইঞ্চি এটা ঢুকবে। তার মানে আমাদের এই ক্ষেত্রে উত্তর হচ্ছে ঘ নং অপশনটা। 25 নম্বর এমসিকিউটা দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। খাড়া ঊর্ধ্বগামী মানে একদম উপরের দিকে যাচ্ছে খাড়াভাবে, এরকম একটা বেলুন থেকে কি করা হয়েছে, এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথরটা 10 সেকেন্ডে যদি ভূমিতে পতিত হয়, তাহলে পাথরটা যখন ফেলা হয়েছিল তখন বেলুনের উচ্চতা কত ছিল।
মনে করো বেলুন উপরে উঠতে উঠতে এরকম একটা অবস্থাতে যখন ছিল, এটা মনে করো আমাদের ভূমি, বেলুনটা এই জায়গায় ঊর্ধ্বমুখী উপরের দিকে যাচ্ছে, এমন একটা অবস্থায় বেলুনটার দিকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে। পাথরটা কিন্তু বেলুনের বেগের সমান বেগেই উপরের দিকে উঠবে, বাট অভিকর্ষ ত্বরণ মন্দন হিসেবে কাজ করে প্রাথমিকভাবে ওর বেগটা শূন্য করবে, তারপর আবার বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বেগে ভূমিতে আইসা পতিত হবে। তো আমাদের কাছে জানতে চাইছে যে এই উচ্চতাটা কত উচ্চতা থেকে পাথরটা ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমাদের এই যে এইচ উচ্চতা পাওয়ার জন্য আমাদের সূত্র কি? এইচ উচ্চতা হবে হচ্ছে -ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাস হইলো কেন? শুরুতে কিন্তু পাথরের বেগ বেলুনের বেগের সাথে সমান ছিল এবং সেটা ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু চূড়ান্ত অবস্থান কিন্তু ওর ভূমিতে, তাই না? তার মানে দেখো বেগের প্রাথমিক দিক আর চূড়ান্ত দিক কিন্তু বিপরীত, সেই জন্য বাট ফাইনালি তো ওর অবস্থান যে জায়গার থেকে এটা নিক্ষেপ করা হয়েছে তার থেকে নিচে, সেই জন্য এই দিকটাকে আমাদের ধনাত্মক দিক ধরতে হবে আর উপরের দিকটাকে ঋণাত্মক দিক ধরতে হবে। সেই জন্য আদিবেগের দিকটা আমাদের কি? ঋণাত্মক। তাহলে যদি এখানে মানগুলো বসাও, মাইনাস ইউর মান কত? 20, টির মান কত? সময় আমাদের হচ্ছে 10 সেকেন্ড, টির জায়গায় বসাও 10 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার কত? 100। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, এই জায়গায় হবে হচ্ছে -200, আর এই জায়গায় কত হবে? 4.9। 4.9কে তুমি যদি 100 দ্বারা গুণ করো তাইলে হবে হচ্ছে 490। তাহলে -200 প্লাসের 490, শেষমেশ থাকে হচ্ছে 290 মিটার। 290 মিটার আমাদের আছে? হ্যাঁ আছে। ঘ নং অপশন হবে এটার উত্তর। তাহলে আশা করা যায় সবাই সবগুলো এমসিকিউ ভালো করে বুঝতে পারছো। প্রয়োজনে আবার দেখে নিবে, তাহলে সবগুলো নিয়ম তোমাদের ভালো করে আয়ত্তে চলে আসবে। আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।